নিউজ টাইম ডিজিটালে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি মৌমিতা। ইচ্ছে শক্তি আর প্রবল জেদ থাকলে জীবনে কোনো কিছুই অসম্ভব নয়, কিন্তু কজন মানুষ তা বাস্তবে সত্যি করে দেখাতে পারেন। প্রাক্তন স্পেশাল ফোর্সের সেনা নির্মল পূর্জা, যিনি নেপালের মাটিতে জন্মগ্রহণ করেছিলেন, তিনি সেই অসম্ভবকেই সম্ভব করে দেখিয়েছেন। পাহাড়ের দুর্গম উঁচুতে জয়ের পতাকা উড়িয়ে পর্বতারোহণের যাবতীয় ইতিহাসকে নতুন করে লিখেছিলেন তিনি। এবং এরকম একজন বিশ্বখ্যাত পর্বতারোহী, তার ক্ষেত্রেও কিভাবে এই ধরনের পরিস্থিতি তৈরি হলো এবং এত অভিজ্ঞতা থাকা সত্ত্বেও যে পরিস্থিতির মুখে তিনি পড়লেন, সেখানে এই ব্রড পিক ঠিক কতটা কঠিন এবং চ্যালেঞ্জিং, এবং এই ধরনের উদ্ধার অভিযানের চ্যালেঞ্জগুলোই বা কী কী রয়েছে এবং কিভাবে এই অভিযাত্রীদের উদ্ধার করা সম্ভব, কি পরিস্থিতি তৈরি হয়েছিল, অর্থাৎ যে মন খারাপ করা খবর আমাদের সামনে আসছে, নিঃসন্দেহে অনেককেই কিন্তু ভারাক্রান্ত করে তুলেছে। এই সমস্ত বিষয় নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট পর্বতারোহী, এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়, এবং বাংলায় এই মুহূর্তে পর্বতারোহণের শেষ কথা বলা যায় আমাদের সঙ্গে রয়েছেন তিনি। আমরা পেয়েছি তাকে। স্যার, নিউজ টাইমে আপনাকে স্বাগত। এবং যেটা দিয়ে শুরু করলাম, যে নির্মল পূর্জার যে খবর আমরা পাচ্ছি, যথেষ্টই মন খারাপ করা খবর। অনেকেই অনেক আশা করেছিলেন তার এই যে এতগুলো ইতিহাস রয়েছে বা এতগুলো শৃঙ্গজয় তিনি করেছেন, একটা চ্যালেঞ্জ নিয়েছিলেন মিশন পসিবল বলে। কি মনে হচ্ছে স্যার আপনার, যে দুর্ঘটনার মুখে তিনি পড়েছিলেন, কতটা চ্যালেঞ্জিং বা কিভাবে এরকম পরিস্থিতি তৈরি হয় পর্বতারোহণের ক্ষেত্রে? অবশ্যই নির্মল পূজরা আমাদের দেখিয়ে দিয়েছিল যে এভাবেও সম্ভব। মানে আমরা প্রথম জানতে পারি রেনল্ড মেসনার, ইটালিয়ান ক্লাইম্বার, উনি 16 বছর নিয়েছিলেন হচ্ছে 14,000 মিটার পিক ক্লাইম্ব করতে। তারপরে জেরি কুকুচকা উনি কিন্তু 7 বছরে করতে পেরেছিলেন। কিন্তু নির্মল পূজরা, নিমস ডাই বলে সবাই জানে, আমরা জানতে পারলাম মাত্র 189 দিন, মানে 6 মাস 6 দিনে 14,000 মিটার পিক ক্লাইম্ব করেছে। মানে আমরা অবাক হয়ে গেছিলাম যে এইভাবেও সম্ভব। যে আমিও হয়তো ক্লাইম্ব করি, আমি হয়তো আমার ক্যাপাসিটি আমি জানি, সেক্ষেত্রে একটা 8,000 মিটার পিক ক্লাইম্ব করতে গেলেই তারপরে যে অবস্থা তৈরি হয় একটা মানুষের শারীরিক ইয়ে, সেক্ষেত্রে সে মানে জাস্ট 6 মাস 6 দিনে করেছে 14টাই। এটা কিন্তু মানে আমাদের অবাক করে দিয়েছিল। কিন্তু যা হয়, রেকর্ড তো থাকে না। তারপরে ক্রিস্টিয়ান হ্যারিলা 2023-এ ওই রেকর্ড ব্রেক করেন। উনি করেছিলেন 2019-এ, মাত্র 92 দিনে এই মহিলা আর তার সঙ্গে একজন শেরপা ওই রেকর্ডটা ভেঙেছিলেন। তো নির্মল পূজা চেয়েছিল আরও ক্লাইম্ব করতে। ও আগেরগুলো করেছিল হচ্ছে অক্সিজেনের, সাপ্লিমেন্টারি অক্সিজেনের সাহায্য নিয়ে। এবার উনি উইদাউট অক্সিজেনে ক্লাইম্ব করলেন। এবার করলেন 2 বছর 3 মাস মতন সময়ে। উনি চাইলেন আরও রেকর্ড করব। কী রেকর্ড করব না, সেকেন্ড টাইম আমি উইদাউট অক্সিজেনে করব। তো সেটা আর তোর দুটো তার পিক বাকি ছিল, লোৎসে আর হচ্ছে এই ব্রড পিক। তো সেই ব্রড পিক করতে গিয়েই উনি দুর্ঘটনায় পড়লেন। মাউন্টেনে তো যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। দু রকমের দুর্ঘটনা ঘটে। একটা হচ্ছে আমাদের নিজেদের ভুলে, যারা ক্লাইম্বার তাদের ভুলে। আর একটা হচ্ছে যেটা প্রাকৃতিক কারণে, যেটার হাতে ক্লাইম্বারদের কোনো হাত থাকে না। তা উনি সেই হ্যাজার্ডেই পড়েছিলেন, অ্যাভালাঞ্চে। হঠাৎ অ্যাভালাঞ্চ চলে আসে। ব্রড পিক খুব উচ্চতার দিক দিয়ে অত বেশি নয়। 2000 আমরা যদি 14,000 মিটার ধরি, তার ভিতরে মোটে এটা হচ্ছে 12, মানে 8,051 মিটার যতদূর সম্ভব আমার যা মনে পড়ছে। এবং সেইভাবে দুর্গমও নয়। দুর্গম তো K2, নাঙ্গা। এবং উনি K2 ক্লাইম্ব করেছিলেন উইন্টারে, ভাবা যায় না। 2021 সালে উইন্টার এক্সপিডিশন করলে K2-তে, মানে যেটা ওয়ার্ল্ডের সেকেন্ড হাইয়েস্ট, আমাদের চমকে দিয়েছিল তখনও। কিন্তু যার মানে সেই নেশা, অ্যাডভেঞ্চারের নেশা এবং রেকর্ড তৈরির নেশা যার, তার এই পরিণতি আমাদের কাছে খুবই দুর্ভাগ্যজনক। আমাদের কাছে বিশাল লস একটা। আমাদের একটা সৌভাগ্য হয়েছিল 2022-এ, যখন আমার কৃষ্ণনগরের টিম যখন মানাসলু ক্লাইম্ব করতে গিয়েছিলাম, তখন উনি একটা টিম, ওনার যে টিম, একটা টিমের নামটা মনে পড়ছে না, সেই টিমের উনি
ক্লায়েন্টদের বা ক্লাইম্বারদের নিয়ে গেছিলেন, সেখানে আমাদের সঙ্গে দেখা হয়, আমরা একটা ছবিও তুলি। অবশ্যই উনি কিংবদন্তি ছিলেন তখনই, 2022-এর কথা বলছি। তো সেই দেখার সৌভাগ্যটা আমাদের হয়েছিল ওনার সঙ্গে। এই যে পাকিস্তানের ব্রড পিক, এটা কতটা বিপজ্জনক এবং কেন এটাকে এতটা কঠিন বলে ভাবা হয়? না, ওই যে বললাম 14টা 8,000 মিটারের যে পিক আছে তার মধ্যে কঠিন ভাবা হয় হচ্ছে K2, অন্নপূর্ণা, কাঞ্চনজঙ্ঘা আর নাঙ্গা পর্বত, এবং তারপরে এভারেস্ট। বাকিগুলো কিন্তু ওই রকম তুলনা করলে কিন্তু সেরকম কঠিন নয় তুলনামূলকভাবে। অবশ্যই 8,000 মিটারের পিক মানে তার একটা ডিফিকাল্টিস থাকেই, টেকনিক্যাল ডিফিকাল্টিস থাকে, কিন্তু সেই তুলনায় নয়। কিন্তু উনি মারা গিয়েছেন তো অ্যাভালাঞ্চে একটা 20,000 মিটার পিকেও, মানে 20,000 ফিটের পিকেও অ্যাভালাঞ্চে আসতে পারে। সেখানে সেই অর্থে কিন্তু এই ব্রড পিক কিন্তু সেই অর্থে নেই, কিন্তু যেখানে অ্যাভালাঞ্চটা এসছে এবং ওনার ফলটা যতদূর দেখলাম যে 800 মিটার মানে প্রায় 3,000 ফিট ফল হয়েছে। তো সেই 3,000 ফিট ফল হওয়ার পরে কারোর বেঁচে থাকাটা কঠিন। কিছু করার নেই, দুর্ঘটনা। হয়তো এখানে আরও সতর্ক থাকলে হয়তো হতো না হয়তো, কিন্তু মাউন্টেনে তো রিস্ক থাকেই, সেই রিস্কে উনি পড়ে গিয়েছেন। পর্বতারোহণের ক্ষেত্রে আমরা জানি যে অনেক রকম প্রতিকূলতা আসে, তুষার ঝড়, কখনো ক্রেভাস, আবার যে টার্মগুলো আমরা শুনেছি যে হোয়াইট আউট, অক্সিজেনের অভাবও তো অবশ্যই সেই পরিস্থিতির মুখে পড়তে হয় পর্বতারোহীদের। কোনটা সব থেকে বেশি ঝুঁকিপূর্ণ আপনার অভিজ্ঞতায়? অক্সিজেনের অভাব যেটা, সেটা আমরা জানি, আমরা তো অক্সিজেন যেখানে লাগবে আমরা সেই অক্সিজেন নিয়ে যাই। ক্রিভাসটাও আমরা জানি, ম্যাপে দেওয়া থাকে কোন অঞ্চলগুলো ক্রিভাস। ওপেন ক্রিভাস থাকলে অসুবিধা হয় না, দেখা যায় কোথায় ক্রিভাসে। যদি হিডেন থাকে, যেখানে আমাদের পেম্বা শেরপা শ্বাসের কাংড়ি গিয়ে ঢুকে গিয়েছিলেন, মারা গেলেন, হিডেন ক্রিভাস, তো সেইগুলো বোঝা যায়, কিন্তু অ্যাভালাঞ্চে বোঝা যাওয়া মুশকিল। যেমন অন্নপূর্ণায় আমরা যখন গিয়েছিলাম, একটা জায়গা আছে মানে অ্যাভালাঞ্চে আসেই। তো এখন হয়তো ডেথ রেটও অনেক কমে গিয়েছে, কিন্তু আগে 33% ছিল অন্নপূর্ণা, মানে ওই জায়গাটাতেই অ্যাভালাঞ্চ আসতো। তো অ্যাভালাঞ্চ আসলে মানে তুষার ধসটা হচ্ছে বিপজ্জনক, মানে সেখানে আর কিছু করে না, একটা ক্যাম্প যদি থাকে পুরোটাকেই নিয়ে চলে, এবং কখন আসবে প্রেডিকশান করা যায় না। অন্যগুলো প্রেডিকশান করা যায়, ওয়েদার ফোরকাস্টে প্রেডিকশান করা যায় যে তুষার ঝড় আগামী দিনে কতদিনের মধ্যে আসতে পারে বা ওয়েদার কেমন। অক্সিজেনের ব্যাপারটা বললাম, ক্রিভাসটাও ম্যাপ দেখে আমরা জানতে পারি, কিন্তু সবথেকে বিপজ্জনক হচ্ছে এই যে মানে অ্যাভালাঞ্চ, মানে তুষার ধস যেটা বলে, এবং সেটাতেই নির্মল পূজা চলে গিয়েছে। এখানে আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে আমরা জানতে পারলাম যে সকাল 9:20 নাগাদ হয়েছে, কিন্তু খবরটা পাওয়া গিয়েছে রাত 10টা নাগাদ। এটা কেন হলো বোঝা গেল না, যদিও ওই সময় জানা যেত। সঙ্গে সঙ্গে এখন তো খুব দ্রুত রেস্কিউ ব্যবস্থা করা যায়, হেলিকপ্টারে স্পটে পৌঁছে যায়, এবং হচ্ছে যারা ক্লাইম্বার তাদের কাছে একটা ডিভাইস থাকে, যদি এরকম নিখোঁজ হয়ে যায় তাহলে সেই ডিভাইসে যদি অনেকটা বরফের নিচে চাপা পড়ে যায় তাহলেও কিন্তু সেই ট্র্যাক করা যায় কোথায় আছে। তো সেটা একটা কারণ আমরা বুঝতে পারলাম না, যদি হয়তো তাহলে হয়তো সারভাইভ হয়তো কেউ হয়তো করে যেতে পারতো আমাদের মতো। এখানে 10 জনের ভাবে মারা গিয়েছে, এটাও একটা কারণটা ঠিক বোঝা যায়নি, কেন এতটা দেরি হলো উদ্ধার হতে বা খবর পেতে। এই যে রেস্কিউ অপারেশনের কথা আপনি বলছেন, এত উচ্চতার যে শৃঙ্গগুলো রয়েছে সেখানে কি সবসময় হেলিকপ্টার ব্যবহার করা যায়, বা এই যে সার্চ অ্যান্ড রেস্কিউ এই ধরনের শৃঙ্গের ক্ষেত্রে কিভাবে এই পুরো রেস্কিউ অপারেশনটা হয়, বা অনেক ক্ষেত্রে আমরা যেখানে ধরুন যোগাযোগ ব্যবস্থা একেবারেই নেই বললে চলে, সেখানে কিভাবে রেস্কিউ করা হয়ে থাকে পর্বতারোহীরা যেরকম দুর্ঘটনার মুখে পড়ে? এখন হচ্ছে কি অনেক উন্নত হেলিকপ্টার হয়েছে, হেলিকপ্টারই সবথেকে সহজ। আর এখন স্যাটেলাইট ফোনের মাধ্যমে যোগাযোগ ব্যবস্থাও খুব উন্নত, সে যেখানেই যাক স্যাটেলাইট ফোনের মধ্যে তার সঙ্গে যোগাযোগ করায়, সে এভারেস্টে মাথা থেকেও কথা বলা যায়, আমি এখানে বসেও কথা বলতে পারি। আজকে না, অনেক দিন ধরে এটা চালু আছে। তো এক্ষেত্রে কিন্তু একটা যে সঙ্গে সঙ্গে যদি জানা যায়, অবশ্যই 8,000 মিটারের ওপরে হেলিকপ্টার রেস্কিউ করা একটু অসুবিধা, অত উন্নত হয়তো হেলিকপ্টার এখনও হয়নি, কিন্তু 6,000-7,000 মিটারে কিন্তু, মানে আমাকেই তো 7,200-250 মিটার থেকে আমাকে রেস্কিউ করেছিল হেলিকপ্টারে, সেটা 2013 সালে। ওই দড়ি ফেলে দিয়েছিল আমাদের, ওরা বেঁধে রেখেছিল, আমাকে ওখান থেকে নামিয়ে নিয়ে এসেছিলো। সেজন্য এখন কিন্তু অনেক সহজ হয়েছে। আর এখন হয় কি, সবাইকে ইন্স্যুরেন্স করে যেতে হয়, মানে রেস্কিউর ইন্স্যুরেন্স থাকে, যেখানে হেলিকপ্টারের যে রেস্কিউ তাদের রেডি থাকে, সেই রকম দক্ষ পাইলট থাকে। এখন কিন্তু খুব দ্রুত রেস্কিউগুলো হয়ে যায়, যদি মানে খবর পাওয়া যায় এবং সে যদি বেঁচে থাকে তাহলে কিন্তু মানে অ্যাক্সিডেন্ট হলে পরে, বিশেষ করে 8,000 মিটারেরগুলো বা অন্যান্য আমাদের ইন্ডিয়াতে একটু অসুবিধা,
কিন্তু নেপালে বা পাকিস্তানে বা অন্যান্য দেশে যেসব সেগুলো কিন্তু এখন অনেক বেশি উন্নত মানে রেস্কিউর ক্ষেত্রে। এই অভিজ্ঞতা বা যে খবর আমরা পাচ্ছি সেটা এখন যারা নতুন প্রজন্মের যারা পর্বতারোহী তাদের কাছে কোন জায়গাটা শিক্ষণীয় এই অভিজ্ঞতা থেকে? এই রিস্ক তো থাকবেই, লাইফে তো রিস্ক থাকবেই, অ্যাডভেঞ্চারে সেই রিস্কটা মিনিমাইজ করে যেতে হবে এবং তাতে আমার মনে হয় না আগামী প্রজন্ম এটাকে উৎসাহ আরও পাবে এবং নেক্সট যে জেনারেশন ক্লাইম্বাররা তারা এগিয়ে আসবে। হ্যাঁ, এইভাবেও সম্ভব। দুর্ঘটনা ঘটেছে, সে চলে গিয়েছে, কিন্তু সে তো ইতিহাস তৈরি করে দিয়েছে। সে যদি এসব না করতো সে হয়তো একটা সময় অবশ্যই পৃথিবী থেকে চলে যেত, কিন্তু তার এই মর্মান্তিক মৃত্যু হয়তো আমাদের কাছে কষ্টের, কিন্তু সে ইতিহাস সৃষ্টি করে আমাদের মানুষকে মানে কি বলবো, গর্ববোধ করিয়েছে যে হ্যাঁ এইভাবেও সম্ভব। এই যে তিনি এতগুলো শৃঙ্গ জয় করেছেন সেটার একটা তার একটা ঝুলিতে সেই সাফল্য রয়েছে এবং তার পাশাপাশি এই যে দুর্ঘটনার কবলে তিনি পড়লেন, বিশ্ব পর্বতারোহণ মহলে এটা ঠিক কোন বার্তা দিচ্ছে, মানে এটা থেকে কি আমরা মূল্যায়নে যেতে পারি? আমরা পর্বতারোহী মহলে আমরা কিন্তু শকড, কিন্তু আমরা আশ্চর্য নই। আমরা জানি যে এরা এরকম সিরিয়াস মাউন্টেনিং করে, সেই আমি বললাম, আমি বা আমাদের এখানে বেঙ্গলেও অনেকে যারা এভারেস্ট ক্লাইম্বে 10 জন এভারেস্ট ক্লাইম্বার ক্লাইম্ব করতে গিয়ে মারা গিয়েছে বা ক্লাইম্ব করে আসার পরে মারা গিয়েছে বা অন্য পিকে। তো এই রিস্ক থাকেই অ্যাডভেঞ্চারে, বিশেষ করে মাউন্টেনিংয়ে খুব রিস্কি, লাইফ রিস্ক আছে। আর কোনো অ্যাডভেঞ্চার স্পোর্টসে এই রকম রিস্ক নেই। তো নির্মল পূজায় চলে যাওয়াটা বললাম আমাদের পর্বতারোহী মহলের কাছে খুবই শকড, যেন একজন খুব কাছের মানুষ চলে গিয়েছে। কিন্তু ওই বললাম, এই আমরা মেনে নিই, আমরা যখনই যাই আমাদের যেমন আমার পায়েরও আঙুলগুলো কাটা পড়েছে, আমরা জানি এগুলো পার্ট, অ্যাডভেঞ্চারের পার্ট, বিশেষ করে মাউন্টেনিয়ারিংয়ের পার্ট। যারা সিরিয়াসলি মাউন্টেনিং করে তাদের এই দুর্ঘটনায় যে কোনো সময় ঘটতে পারে, তাও আমরা সেগুলো সব কিছু প্রিকশন নিয়ে যাই। যেমন আমি সেই 1990 সাল থেকে ক্লাইম্ব করছি, লিড করছি আমার টিমকে নেতৃত্ব দিয়ে, আজ পর্যন্ত আমার কোনো মেম্বারের সামান্য দুর্ঘটনা ঘটেনি, কারণ আমি অনেক মেটিকুলাসলি করি। হ্যাঁ, তা বলে কি আগামী দিনে ঘটবে না? ঘটতে পারে, যে কোনো সময় ঘটতে পারে। ভবিষ্যতে এই ধরনের যাতে দুর্ঘটনার কবলে কেউ না পড়েন সেই জায়গা থেকে কোনো রকম কি প্রস্তুতি নিয়ে যাওয়া প্রয়োজন বা কোনো প্রযুক্তির সাহায্য নিলে কি ভালো হয়, আপনার কি মনে হয়? হ্যাঁ, অবশ্যই আমার মনে হয় আরও সতর্ক হওয়া, কোন অঞ্চলটা অ্যাভালাঞ্চ প্রোন সেটা বা আরও ওয়েদার ফোরকাস্ট জেনে নিয়ে যে কোনখানে অ্যাভালাঞ্চ আসতে পারে, আমরা সেখানে তাঁবু লাগাবো কি না বা সেখান দিয়ে যাবোই কি না, বা যদি সেখান দিয়ে যেতে হয় কখন যাব। যেমন অন্নপূর্ণায় বললাম একটা জায়গা দিয়ে অ্যাভালাঞ্চ, ওই জন্যে খুব ভোরবেলা ওই জায়গাটা দিয়ে পার হতে হয়, কারণ ভোরবেলা আইসগুলো শক্ত থাকে, অ্যাভালাঞ্চে আসার সম্ভাবনা কম থাকে। তো এইরকম ভাবতে হবে যেখানে অ্যাভালাঞ্চ প্রোন এরিয়া, সেইগুলো যদি যেতেই হয় সেখান দিয়ে কোনো শৃঙ্গ আরোহণ করতে বা কোনো লক্ষ্যে পৌঁছাতে হলে, তাহলে কিন্তু আমাকে সেই রকম প্রস্তুতি নিয়ে যেতে হবে। সেই জায়গাটা কীভাবে নেগোশিয়েট করব যাতে আমার দুর্ঘটনা হয় সেটা কিন্তু ভাবতে হবে। আপনি নিজেও এভারেস্ট জয় করেছেন এবং এই ধরনের এভারেস্ট বা 8,000ই শৃঙ্গ যেগুলো রয়েছে এই শৃঙ্গগুলো জয় করাকে অনেকে রোমাঞ্চ হিসেবে মনে করেন এবং এইগুলোকে একটা মানে হার্ডল হিসেবে ধরা হয়, বেঞ্চমার্ক হিসেবে ধরা হয়। আদৌতে কতটা প্রাণঘাতী বা কতটা মানে প্রাণ কেড়ে নিতে পারে এই ধরনের শৃঙ্গ জয় করার? বললাম তো, আমি এভারেস্ট ক্লাইম্ব করেছি, তারপরে কাঞ্চনজঙ্ঘা ক্লাইম্ব করেছি, অন্নপূর্ণা ক্লাইম্ব করেছি, কিন্তু তার আগে 25 বছর ধরে ক্লাইম্ব করছি। কিন্তু ধওলাগিরি 2013তে গিয়ে আমি অক্সিজেন ফুরিয়ে গিয়েছিল, আমি পড়লাম দুর্ঘটনায়। মানে আমার এত অভিজ্ঞতা, তারপরেও ঠিক আছে আমি সার্ভাইভ করে গিয়েছি, নিচ থেকে রেস্কিউ টিম গিয়েছিল, কিন্তু ওই একই কথাই বারবার, মাউন্টেনিংয়ের কিন্তু রিস্ক থাকেই। সেই রিস্কগুলো আমরা মিনিমাইজ করি, আগে থেকে প্ল্যান করি, আগে থেকে জানি যে কোথায় কী দুর্ঘটনা ঘটতে হয়, সেইভাবে আমরা প্রিকশন নিই। শারীরিক প্রস্তুতি বা অন্যান্য যে প্রিকশন সেইগুলো আমরা নিই যাতে দুর্ঘটনা ঘটে, অন্তত আমার দ্বারা যেন কোনো দুর্ঘটনা ঘটে, শারীরিক অসুস্থতা হলো, হ্যাঁ, বা পালমোনারি এডিমা হয়ে গেল বা সেরিব্রাল, এইগুলো যাতে না হয় সেই সিস্টেম মেনে আমরা ক্লাইম্ব করি। কিন্তু যেগুলো বললাম আমার হাতে নেই, হঠাৎ যাচ্ছি কোথা থেকে উপর থেকে একটা রক পড়ে গেল, পড়ে গিয়ে এবার এটাও করি আমরা, যদি রকফল যেমন হয় আমরা হেলমেট পরে যাই, কিন্তু তারপরে এত বড় একটা রক পড়লো বা এত বড় আইস পড়লো মাথার উপরে যে আমরা সার্ভাইভ করলাম না, তো সেই রিস্কটা থাকেই। তার সত্ত্বেও প্রিভিয়াস ক্লাইম্বগুলো দেখে সেইগুলো যাতে আরও ওভারকাম করা যায়, সেই দুর্ঘটনায় যদি আমরা না পড়ি, সেটা আরও যদি সতর্ক হওয়া যায় তাহলে মনে হয় আরেকটুখানি এই অ্যাক্সিডেন্টটা আরেকটু কম হবে। তার মানে একজন অভিজ্ঞ পর্বতারোহী তিনিও এই ধরনের দুর্ঘটনার মুখে পড়তে পারেন বা তিনিও নিখোঁজ হতে পারেন। শুধুমাত্র নতুন প্রথমবার যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রেই যে রিস্ক থাকে তা নয়, অভিজ্ঞতা নিয়ে যারা যাচ্ছেন তারাও কিন্তু যে কোনো রকম প্রতিকূল পরিস্থিতির মুখে পড়তে পারে। একদমই, মানে পাহাড়ে বললাম তো, এবারে আমার ক্লাবের এই গত জুন মাসেই 17,000 সামথিং একটা পিক ক্লাইম্ব করতে গিয়েছিল।
তো ওরা একদম ফুল মানে ভালো গাইড দরকার, সঙ্গে ভালো লিডারের সঙ্গে যাওয়া উচিত, কারণ সবাই সব কিছু জানে না, যে জানে মাউন্টেনটাকে জানে তার সঙ্গে যাওয়া উচিত, তাহলে কিন্তু দুর্ঘটনা ঘটার সম্ভাবনা অনেক কম থাকে। একেবারেই শেষ করব, শেষে যেটা জানার সেটা হচ্ছে যে এই মুহূর্তে আন্তর্জাতিক পর্বতারোহণ মহলের সবথেকে বড় প্রত্যাশা কী বা তারা কি ভাবছেন, আপনি তো অনেকটা ভালো বলতে পারবেন। কিছু না, এখন ওইভাবে ভাবনার নেই। মাউন্টেনিংয়ের ইয়েতে যেসব পিক আগে এতদিন ধরে আমরা হয়তো আগামী দিনে নির্মল পূজার মধ্যে আরও কেউ উঠে আসবে, আমরা হয়তো সেই অপেক্ষায় থাকব। কিন্তু নির্মল পূজা যে আমাদের গর্ব বা আমাদের এই মাউন্টেনিং ফিল্ডে যে আমাদের গর্বিত করেছিল, সেটা কিন্তু আমরা সেরকম একজন মানুষকে হারালাম। মানে খুবই খারাপ ব্যাপার। পর্বতারোহী মহল সারা পৃথিবীর পর্বতারোহণের সঙ্গে যারা যুক্ত সবাই খুব শকড, মর্মাহত, কিন্তু ওই একটা বলে আবার গর্বিত যে নির্মল পূজা আমাদের এই পৃথিবীতেই জন্মেছিল। যারা আগামী দিনে পর্বতারোহণের পরিকল্পনা করছেন এই বছর বা আগামী বছরে, নতুন যারা একেবারে নবিশ, তাদেরকে কিছু বলতে চাইবেন আপনি, যে মন খারাপ না করে এগিয়ে যেতে, বা কি আপনার কি বার্তা থাকে? একটাই কথা, প্রপার ট্রেনিং নিয়ে, কারণ এটাও একটা খেলা, এরও কিছু নিয়মকানুন, সেই নিয়মকানুন মেনে অভিজ্ঞ লিডারের নেতৃত্বে বা গাইডের নেতৃত্বে যদি ক্লাইম্ব করে, এর থেকে আনন্দের জিনিস আর লাইফে কিছু হয় না। প্রত্যেকেই তার জীবিকা নির্বাহ করে, সে কেউ চাকরি করে, ব্যবসা করে, কিন্তু পর্বতারোহণ করলে পরে যে আনন্দ এবং মনের যে কনফিডেন্স পাওয়া যায়, সেটা কিন্তু এখান থেকেই পাওয়া যায়, কিন্তু নিয়ম মেনে করতে হবে। নির্মল পূজার যে খবর, সেটা নিঃসন্দেহে বিশ্ব পর্বতারোহণ মহলে একটা গভীর উদ্বেগের সৃষ্টি করেছে, এবং একটা যেটা দিয়ে আমি শুরু করলাম, যে অবশ্যই মন খারাপ করা একটা খবর, কারণ তার কাছে মানুষের, পর্বতারোহীদের অনেক প্রত্যাশা ছিল। ইতিমধ্যেই তিনি অনেক প্রত্যাশা পূরণ করেছেন, কিন্তু আগামী দিনে তাকে ঘিরে অনেক প্রত্যাশা মানুষের তৈরি হচ্ছিল। নিঃসন্দেহে এটা মন খারাপ করা খবর, কিন্তু প্রকৃতির কাছে তো আমাদের সবাইকে হার মানতে হয়। প্রকৃতির কাছে আমরা কেউই তুচ্ছ, প্রত্যেকেই তুচ্ছ বলা যায়। আমরা একটু জানার চেষ্টা করলাম যে ঠিক কী পরিস্থিতি হয় বা কিভাবে এই ধরনের প্রতিকূল পরিস্থিতিকে ওভারকাম করা যেতে পারে, কী কী প্রতিকূলতাকে এড়াতে কী কী পরামর্শ প্রয়োজন রয়েছে। আমাদের সঙ্গে ছিলেন অভিজ্ঞ পর্বতারোহী, এভারেস্ট জয়ী বসন্ত সিংহ রায়। নিউজ টাইম ডিজিটালে এরকম আরও উপযোগী বিভিন্ন কন্টেন্ট, বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য আমরা তুলে ধরবো। অবশ্যই আপনাদের নজর থাকুক নিউজ টাইম ডিজিটালের পর্দায়। ক্যামেরা জ্যোতির্ময় দাসের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম ডিজিটাল।